আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে। মুখ্যমন্ত্রী এই রাজ্যে এই ধরনের একটা জিনিস সৃষ্টি করছেন যে মুসলমান ধর্মাবলম্বী মানুষজন তারা যা খুশি তাই করতে পারে। শুধুমাত্র দুধেলগাই সম্প্রদায় বলে এরা যা খুশি তাই করতে পারে, এটা চলতে পারে না। হিন্দু জাগরণ মঞ্চের ছেলেরা যখন বাংলাদেশে দীপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করলো, তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। তাদের মব ডিসপার্সালের ক্ষেত্রে পুলিশ জলকামান ব্যবহার করতে পারত, অন্যান্য পদ্ধতি ব্যবহার করতে পারত। তা না করে পুলিশ কী করলো? নির্বিচারে লাঠিচার্জ করলো, তাদের মাথা ফাটালো, কারোর মুখ চোখ ফাটলো, হসপিটালে ভর্তি হতে হলো। আমি বলছি, এখন পুলিশের লাঠিগুলো কোথায় ঢোকানো আছে? পুলিশের লাঠি কোথায়? রাবার বুলেট কোথায়? সব ছেড়ে দিলাম, জলকামান কোথায়? মানুষ এই 11 থেকে 26টাকে বাংলার একটা মানে কালো অধ্যায় বলে মনে রাখবে। তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে পিসি এবং ভাইপোর কুর্সি নিয়ে লড়াইটা একটা চরম পর্যায়ে পৌঁছেছে। অধৈর্য হয়ে পড়েছেন, তিনি চাইছেন এক্ষুনি তাকে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসানো হোক। তিনি পিসিকে বোঝানোর চেষ্টা করছেন এই সমস্ত বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, এবং এই ধরনের হিংসাত্মক ঘটনা, গণ্ডগোলের ঘটনার পিছনে আদত ভাইপোর মদত বা ইন্ধন আছে কিনা সেটাও দেখার দরকার। তো তিনি কোথাও এটা বোঝাতে চাইছেন যে তার পিসির দলের যে রাস দল এবং সরকারের কোনোটাই পিসির হাতে এই মুহূর্তে নেই, কোনোটাই তার হাতে নেই, এবং তার স্বেচ্ছা অবসর নেওয়া উচিত। দুজনকেই আমাদের বক্তব্য, বাংলার মানুষ পিসি ভাইপো কেউ চায় না। বাংলার মানুষ নো ভোট টু মমতা বলছে, নো ভোট টু তৃণমূল একসাথে সাথে বলছে। পুলিশের থেকেও বেশি দোষ দিচ্ছে সরকারি নিষ্ক্রিয়তাটাকে। এই রাজনৈতিকভাবে সরকার কতটা দেউলিয়া হয়ে গেলে এই পরিস্থিতি আজকে তৈরি হয়। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির নীতিগত অবস্থানের কারণে 356 কথা, মানে রাষ্ট্রপতি শাসনের কথা জেনারেলি বলে না, কিন্তু আজকে যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে করে 356 ছাড়া বা রাষ্ট্রপতি শাসন ছাড়া তো কোনো রাস্তা নেই। আর এই সমস্ত গরু ছাগলগুলোকে এ করে মানে পার্লামেন্টে পাঠিয়ে আখেরে না সংসদের লাভ হয়েছে, সংসদের গরিমা বেড়েছে, না তার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির লোকগুলোর তাদের কোনো সুরাহা হয়েছে। আজকে সেখানকার মানুষজন শুধুমাত্র রাজনৈতিক কারণে, মানে রাজনৈতিক বলবো না, ধর্মীয় কারণে, ধর্মীয় মেরুকরণের ফলে আজকে ওখানে ইউসুফ পাঠানের মতন একটা লোক জিতেছে, যেটা সত্যিই খুব দুর্ভাগ্যের। দাদা, কাল বেলডাঙ্গার উত্তপ্ত পরিস্থিতির পর আজ আবারও বেলডাঙ্গা উত্তপ্ত। কাল মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন জুম্মাবার মবের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মবের ভেতর তিনি যেতে বারণ করেছিলেন। তাহলে আজকে কেন আবার এই একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? জুম্মাবার বলে যা খুশি তাই করা যায়। মুখ্যমন্ত্রী এই রাজ্যে এই ধরনের একটা জিনিস সৃষ্টি করছেন যে মুসলমান ধর্মাবলম্বী মানুষজন তারা যা খুশি তাই করতে পারে। কারণ আমি বলছি না যে সব মুসলমান ধর্মাবলম্বী মানুষজন এই ধরনের অশান্তি বিশৃঙ্খলার সাথে জড়িত, কিন্তু এটা তো সত্যি কথা যে র্যাডিক্যাল চিন্তাভাবনার এই মানুষজন সংখ্যা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বেশ কিছু জায়গায় আমরা অতীতেও দেখেছি এই ধরনের ঘটনা। বেলডাঙ্গা তো আজ নয়, বেলডাঙ্গায় আগের বছরও এই ধরনের একটা হিংসার ঘটনা আমরা দেখেছি। মুর্শিদাবাদ জেলারও গণ্ডগোল হয়েছে, মালদা জেলাতেও গণ্ডগোল হয়েছে। তো এই বিষয়গুলো আমরা অতীতেও দেখেছি, এটা আজকে নতুন কিছু নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের এই ঘটনার সাথে জুম্মাবারের কোনো সম্পর্ক আক্ষরিক অর্থে আছে কি না, এটা আমার থেকে ভালো মুসলমান সমাজের যারা মানুষজন রয়েছেন, মুসলমান ধর্মাবলম্বী যারা মানুষজন আছে, তারা ভালো বলতে পারবে। এখন দেখো, দুর্গাপুজো যখন হয় বা কালী পুজো যখন হয় বা হিন্দুরা নিজেদের ধর্মীয় আচার আচরণ যখন করে, তখন তো কোথাও এই রেল লাইনের মধ্যে পাথর দিয়ে আটকে দেওয়াও হয় না, রেল লাইনে পাথর মানে ট্রেনের মধ্যে পাথর মারাও হয় না, রাস্তাও আটকে রাখা হয় না এইভাবে ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক। তো মুখ্যমন্ত্রী এই জায়গাটাকে মানে ডাইলিউট করতে গিয়ে বলেছেন যে আমি যখন ওই হিন্দুদের আচার আচরণ হয় আমি কি কাউকে আটকাতে পারি, এই ধরনের কথাবার্তা বলেছে, এগুলো সম্পূর্ণ বেসলেস। আসলে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বুঝতে পারছেন রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। দ্বিতীয়ত আর একটা কারণ, তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে পিসি এবং ভাইপোর কুর্সি নিয়ে লড়াইটা একটা চরম পর্যায়ে পৌঁছেছে। ভাইপো অধৈর্য হয়ে পড়েছেন, তিনি চাইছেন এক্ষুনি তাকে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসানো হোক। তিনি পিসিকে বোঝানোর চেষ্টা করছেন এই সমস্ত বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, এবং এই ধরনের হিংসাত্মক ঘটনা, গণ্ডগোলের ঘটনার পিছনে আদত ভাইপোর মদত বা ইন্ধন আছে কিনা সেটাও দেখার দরকার। তো তিনি কোথাও এটা বোঝাতে চাইছেন যে তার পিসির দলের যে রাস দল এবং সরকারের কোনোটাই পিসির হাতে এই মুহূর্তে নেই, কোনোটাই তার হাতে নেই, এবং তার স্বেচ্ছা অবসর নেওয়া উচিত। কিন্তু এই দুজনকেই আমাদের বক্তব্য, বাংলার মানুষ পিসি ভাইপো কেউ চায় না। বাংলার মানুষ নো ভোট টু মমতা বলছে, নো ভোট টু তৃণমূল একসাথে সাথে বলছে।
তো তৃণমূল দলের কাউকেই রাজ্যের মানুষ চায় না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদের বোঝা উচিত যে বর্তমান এই আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে এই রাজ্যটাকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে এই রাজ্যের পরিবর্তন, এবং সেটা পিসিকে দিয়ে হবে না, ভাইপোকে দিয়েও হবে না, সার্বিকভাবে গোটা তৃণমূল দলটাকে দিয়ে হবে না। এই সিস্টেমটার, এই দলটার পরিবর্তন দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলেছিলেন তাদের এই ক্ষোভ স্বাভাবিক, তাহলে কি এই ক্ষোভের ফলে যে উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এটাও কি স্বাভাবিক? আমি বলছি, হিন্দু জাগরণ মঞ্চের ছেলেরা যখন বাংলাদেশে দীপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করলো, তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। তাদের মব ডিসপার্সালের ক্ষেত্রে পুলিশ জলকামান ব্যবহার করতে পারতো, অন্যান্য পদ্ধতি ব্যবহার করতে পারতো, তা না করে পুলিশ কী করলো, নির্বিচারে লাঠিচার্জ করলো, তাদের মাথা ফাটালো, কারোর মুখ চোখ ফাটলো, হসপিটালে ভর্তি হতে হলো। আমি বলছি, এখন পুলিশের লাঠিগুলো কোথায় ঢোকানো আছে? পুলিশের লাঠি কোথায়? রাবার বুলেট কোথায়? সব ছেড়ে দিলাম, জল কামান কোথায়? এই মব ডিসপার্সালের ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? কোনো কড়া নির্দেশ কেন দেওয়া হবে না? শুধুমাত্র দুধেলগাই সম্প্রদায় বলে এরা যা খুশি তাই করতে পারে, এটা চলতে পারে না। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের থেকে আলাদা কোনো রাষ্ট্র এখনো অবধি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা থাকতে পারে, কিন্তু সেটা কোনোদিন ভারতবর্ষ তথা বাংলার মানুষ হতে দেবে না। তো এখানে তো হিন্দুদের জন্য আলাদা আইন, মুসলমানদের জন্য আলাদা আইন, এটা হতে পারে না। মুসলমানেরা যা খুশি তাই করে যাবে, আর হিন্দুরা শান্তিপূর্ণ কোনো আন্দোলন করতে গেলেও তাদের উপরে লাঠিচার্জ হবে। এই জিনিস তো চলতে পারে না। কালকেও একজন মহিলা সাংবাদিকের উপর মারধরের অভিযোগ উঠে এসেছিল, আজকেও সেই একই ঘটনা ঘটার অভিযোগ উঠছে, কিন্তু আজকে যে আরেকটি মারাত্মক অভিযোগ উঠছে যে পুলিশি ব্যবস্থা একদম নেই, পুলিশের একদম দেখা পাওয়া যাচ্ছে না। পুলিশ তো থাকবে না এর মধ্যে, পুলিশ তো এর মধ্যে থাকবে না। পুলিশ খুব ভালো করে জানে যে আমরা এসবের মধ্যে থাকতে যাব, বেফালতু আমাদের সরকার থেকে এমনিই বলে দেবে লাঠিচার্জ করা যাবে না, গুলি করা যাবে না, এমন একটা বেফালতু পরিস্থিতির মধ্যে পড়ে আমাদের জীবনটা যাবে। আমি এরকম বহু পুলিশের লোকজনের সাথে আমার হোয়াটসঅ্যাপ কলে, এটা তো নর্মাল করে কথা বলতে পারে না, হোয়াটসঅ্যাপ কলে ফোন করে করে বলছে, দাদা আমাদের ওখানে ডিউটি করা যাচ্ছে না, আমাদের ওখান থেকে লোকাল প্রশাসন থেকে বলেছে বেশি চাপ নিতে হবে না করার জন্য, কারণ ওদেরও তো একটা জীবন আছে, ওদেরও তো পরিবার পরিজন আছে। আজকে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং সরকার থেকে তো এটা আমরা মোথাবাড়ির ঘটনাও দেখেছিলাম, বলেছিল যা কিছু হয়ে যাক না কেন গুলি চালানো যাবে না। ওদেরকে যদি মারতেও চলে আসে, মারতেও উদ্যত, তারও নাকি পুলিশ গুলি চালাতে পারবে না। পুলিশ যদি তার লাঠি গুলি এগুলো যদি ব্যবহার না করতে পারে, তাহলে পুলিশ ওখানে নিজাম সর্দারের মতন থেকেই বা কী করবে? তো আমি পুলিশের থেকেও বেশি দোষ দিচ্ছি সরকারি নিষ্ক্রিয়তাটাকে। এই রাজনৈতিকভাবে সরকার কতটা দেউলিয়া হয়ে গেলে এই পরিস্থিতি আজকে তৈরি হয়। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির নীতিগত অবস্থানের কারণে 356 কথা, রাষ্ট্রপতি শাসনের কথা জেনারেলি বলে না, কিন্তু আজকে যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে করে 356 ছাড়া বা রাষ্ট্রপতি শাসন ছাড়া তো কোনো রাস্তা নেই। আর যেভাবে এই ধরনের ঘটনাগুলো রাজ্যব্যাপী ছড়াতে শুরু হয়েছে, সেটা যদি ছড়াতে থাকে, তো এই পরিস্থিতি কোনোভাবে আটকানো যায় নাকি? আরেকটি প্রশ্ন উঠে আসছে, সেখানে কোনো জনপ্রতিনিধিকে দেখা যাচ্ছে না এই ভিড় সামলানোর জন্য। না, থাকবে না তো। ওখান থেকে তো ইউসুফ পাঠান ওখানে নেই, হয়তো গুজরাটে গিয়ে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরাই বাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারতীয় জনতা পার্টির নেতারা হচ্ছে অবাঙালি, অন্য রাজ্য থেকে আসা। কিন্তু ইউসুফ পাঠান বাঙালি, সত্যগঞ্জ সিনহা বাঙালি, কীর্তি আজাদ বাঙালি। এই সমস্ত গরু ছাগলগুলোকে করে পার্লামেন্টে পাঠিয়ে আখেরে না সংসদের লাভ হয়েছে, সংসদের গরিমা বেড়েছে, না তার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির লোকগুলোর তাদের কোনো সুরাহা হয়েছে। আজকে সেখানকার মানুষজন শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক বলবো না, ধর্মীয় কারণে, ধর্মীয় মেরুকরণের ফলে আজকে ওখানে ইউসুফ পাঠানের মতন একটা লোক জিতেছে, যেটা সত্যিই খুব দুর্ভাগ্যের। মমতা বন্দ্যোপাধ্যায় কাল মহাকাল মন্দির উদ্বোধনের সময় আরেকটি স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলছেন বাংলাকে 1 নম্বর বলেছিলাম, বানিয়েই ছাড়বো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে 1 নম্বর বানানোর কেউ নয়। বাংলা চিরকাল 1 নম্বর ছিল, আছে এবং থাকবে। 2011 থেকে নিয়ে 2026 এটা বাংলার একটা, বলে না তোমাকে, এটা এই সময়টা ডার্ক ফেজ একটা গেছে বাংলার। মানুষ এই 11 থেকে 26টাকে বাংলার একটা কালো অধ্যায় বলে মনে রাখবে। সিপিএমের সময়টাও ছিল, অত্যন্ত বাজে পিরিয়ড ছিল, কিন্তু এটা যেন এই 15 বছর 34 বছরকেও ছাপিয়ে গেল। একটা ওয়ান্ডারফুল এক্সাম্পল সেট করে গেল যে একটা ফেস কতটা ডার্ক হতে পারে, কতটা অন্ধকারময় একটা পরিস্থিতি তৈরি হতে পারে। একটা এত বড় একটা কালচারালি সমৃদ্ধ, চিন্তাধারায় সমৃদ্ধ, পড়াশোনায় সমৃদ্ধ, সমস্ত কিছু একটা রাজ্যকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় 2026 এই কয়েকটা মাস আর থাকবেন,
তারপরে এই রাজ্যের পরিবর্তন হবে, এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে, এই রাজ্যও প্রকৃত উন্নয়ন দেখবে, এই রাজ্যও শিল্পায়ন দেখবে, এই রাজ্যও বেকারদের যে মানে কি বলবো তোমার কর্মসংস্থান দেখবে। আমরা তো চাই এই রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী হোক যে বেকারদের আক্ষরিক অর্থে কর্মসংস্থানের দিশা দেখাবেন। তিনি বলবেন না যে যাও হাতে কেটলি নিয়ে ঘুগনি মুড়ি নিয়ে বেরিয়ে পড়ো। আমরা তো চাই এই রাজ্যে এমন একটা সরকার আসুক, যেই সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যে শুধু শিল্পের সম্ভাবনা বা শিল্পের প্রস্তাব আসবে না, আক্ষরিক অর্থে শিল্প স্থাপন হবে। আমরা চাই সিঙ্গুরের ওই ওই জমিগুলো যেগুলো প্র্যাকটিক্যালি এখন ধুধু মাঠে পরিণত হয়েছে, সেই জায়গাগুলোতেও কর্মসংস্থান হোক, সেখানে শিল্প হোক, সেখানে কারখানার চিমনি দিয়ে ধুঁয়ো বেরোক, ওখানে আশপাশের জায়গার লোকেরা তারা বিভিন্ন রকম খাবারের দোকান, তারপর অন্যান্য অ্যাংজিলিয়ারি যা যা জিনিস আছে দিয়ে গোটা জায়গাটার ইকোনমি ডেভেলপ হোক। এবং শুধু ওই সমস্ত জায়গা বলে নয়, তার আশেপাশের জেলাগুলোও সেই শিল্পায়নের আঁচ তাদের ওপরেও আসুক। তো আমরা তো চাই সার্বিকভাবে মানে এই রাজ্যে মানুষজনের কোনো উল্টোপাল্টা কাজ করার সময়ই থাকবে না, সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকবে। প্রধানমন্ত্রী সভা ঘিরে আজকে আরপিএফ এর তরফ থেকে পুলিশের কাছে করেছে, চিঠি হ্যাঁ। দেওয়া হয়েছে তার যে কারণ হচ্ছে ওই পরিস্থিতি নিয়ে ওরা মালদাতেও একটা কিছু র্যাডিক্যাল চিন্তা ভাবনার লোকজন, আশঙ্কা রয়েছে পাথর ছোড়া। হ্যাঁ, এবং তারা সে একটা পরিস্থিতি তৈরি করছে। তো এখানে দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয় না নেয়, নাহলে তো কেন্দ্রীয় জওয়ানরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা যথেষ্ট কম্পিটেন্ট, তারা জানে কি করতে হয়।